পাবনার এনায়েতপুর গ্রামের সেই চায়ের দোকানের কথা হয়তো আপনাদের এখনো মনে আছে। বর্ষার এই সময়টা মানুষের প্রত্যাশার চেয়ে বেশি বৃষ্টি হয়, আর সেটা না হলেও আকাশে মেঘের ঘন ঘটা লেগেই থাকে। দোকানি হারুন মিয়ার আজকে ব্যস্ততা বেশি। খানিক আগেই মাগরিবের নামাজ শেষে নামাজিরা একটু চায়ের সাথে গলা ভেজাতেই এখানে ভিড় করেছেন। চায়ের কাপের টুংটাং আজকে বেড়েই চলেছে। 4-5 জন নিয়মিত কাস্টমারের সাথে স্থানীয় মসজিদের সেই প্রৌঢ় মুয়াজ্জিন সাহেবও হাজির, চায়ের সাথে টোস্টে গলাটা একটু ভিজিয়ে নিতে। কিন্তু এরকম জমজমাট ব্যবসার মাঝেই হঠাৎ শুরু হলো বৃষ্টি। সেই সাথে মেজাজি বজ্রের গুরু গুরু ডাক। অনেকেই তড়িঘড়ি চা শেষ করে বাড়ির দিকে ছুটলেন। বৃষ্টিকে পিছিয়ে ফেলে বাড়ি পৌঁছাতেই হবে। যদিও বর্ষাকাল, তবুও অনেকের কাছেই বৃষ্টিটা ঠিক কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু তাহলে কি হবে? গ্রামের বেকার 2-1 জন যুবকের ঠিক যেন এই সময়টারই অপেক্ষা ছিল। তারা জড়সড় হয়ে ঘিরে বসল মুয়াজ্জিন সাহেবকে। হুজুর, একটা গল্প বলেন। আপনার সময়টা ভালো কাটবে না আমাদের? মুয়াজ্জিন সাহেব এই কথা শুনে একবার চাইলেন আকাশের দিকে, আরেকবার যুবকদের উৎসুক মুখের দিকে। তারপর হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, এশার নামাজের তো অনেকটা দেরি, একটা গল্প বলাই যায়। আজকে আমার ছোট ভাইয়ের একটা অভিজ্ঞতার কথা বলতে পারি। ওর নাম ছিল রহমান। এই এনায়েতপুর বাজারের উত্তর পাশেই একটা দর্জির দোকান দিয়েছিল রহমান। ওর হাতের কাজ আর পশার দুই ভালো ছিল। তোমরা অনেকেই হয়তো তার দোকানটা চেনো। এখন যদিও মালিকানা বদল হয়েছে। আমার সেই ভাই এখন ঢাকা শহরে। বাজারের একেবারে শেষ মাথায় রাস্তার পাশেই রহমান মিয়ার দর্জি দোকান। এমনই বর্ষার রাত ছিল সেটা। ঘড়ির কাঁটায় সময় তখন 1:45। কুপি আর টিমটিমে বাল্বের আলোয় তিনি কাল সকালে ডেলিভারির জন্য একটা কামিজের হাতা সেলাই করছিলেন। বাজারের শোরগোল তখন প্রায় স্তিমিত। বাইরে বাতাসের শব্দ নেই, লোকজনের কোলাহল নেই, শুধু একঘেয়ে ঝিঝি পোকা আর ঘন মেঘের ডাক। থেকে থেকে বজ্রপাতের শব্দও পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে আজকে বাড়ি ফেরার পথে বৃষ্টির সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এইসব 7-5 ভাবছেন আর সেলাই মেশিনে পা দুলিয়ে যাচ্ছেন রহমত। হঠাৎ দোকানের কাঠের মেঝেতে একটা ভারী কিছু টেনে হিঁচড়ে আনার মতো শব্দ হলো। রহমান মিয়া মাথা তুলে দেখলেন দোকানের চৌকাঠে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটির পরনে কোনো শার্ট বা লুঙ্গি নেই, বরং শরীর জুড়ে জড়ানো একটা সাদা থান কাপড়। কাপড়টার রং এককালে সাদা থাকলেও মনে হচ্ছে বহুদিনের অযত্নে ময়লা হয়ে গেছে। জায়গায় জায়গায় মাটির ধূসর ছোপও দেখা যাচ্ছে, যেন কেউ গভীর কাদা মাটি দিয়ে ওটা লেপে দিয়েছে। কিছু আলগা মাটি, মনে হলো যেন মেঝেতেও পড়েছে। যদিও সামনে পুজো, তাও রহমান মিয়া এই রাত 2টায় আর নতুন করে কোনো কাস্টমার আশা করছিলেন না। এমনিতেই হাতে কাজের চাপ, তাছাড়া সকালে ডেলিভারিটা নিয়ে হাত ব্যস্ত হয়ে আছে। লোকটি ভেতরে এসে সামনের টুলটায় বসল। সে খুব নিচু আর ঘরঘরে গলায় বলল, চাচা, কাপড়টা একটু সেলাই করে দেবেন, বায়ের দিকটা খুলে যাচ্ছে। রহমান মিয়া বিরক্ত হয়েই ছিলেন। এবারে তিনি খানিকটা বিব্রত হলেন। লোকটার গায়ে শুধু একটা লম্বালম্বি চাদরের মতো কাপড়, কোনো জামা নেই। তিনি ইতস্তত করে বললেন, বাবা, থান কাপড় তো কেউ সেলাই করে না,
আর গায়ে পরা অবস্থায় সেলাই করা তো খুবই মুশকিল। তুমি বরং কাপড়টা খুলে দাও, আমি একটা ফতুয়া দিচ্ছি, সেটা পরে বসো। আমি মাপ নিয়ে রাখি, তুমি কাল এসে নিয়ে যেও, আর ফতুয়াটাও ফেরত দিও। লোকটি তার স্থির চোখ দুটো রহমান মিয়ার ওপর রাখল। চোখের মণি দুটো যেন কুয়োর অতল জলের মতো অন্ধকার। সে আবার বলল, না চাচা, খোলা যাবে না। গায়ে থাকা অবস্থাতেই কয়টা সেলাই দিয়ে দিন। আবার একটু তাড়া আছে। আমার অন্ধকার সহ্য হয়, কিন্তু কাপড়ের এই আলগা ভাবটা সহ্য হয় না। আপনি এখনই সেলাই করে দিন। রহমান মিয়া কিছুটা অবাক হলেও সরাসরি যুবককে না বলতে পারলেন না। তিনি সুই সুতো হাতে নিলেন। তবে যুবকটির সামনে দাঁড়াতেই তার কেমন খটকা লাগলো। সাধারণত এই ভ্যাপসা গরমে মানুষের গা থেকে ঘামের গন্ধ আসে, কিন্তু এই লোকের গা থেকে আসছে কড়া আতর আর কর্পূরের ঘ্রাণ, সেই সাথে একটা ভ্যাপসা সোদা গন্ধ, খানিকটা মাটির মতন সোদা গন্ধ। কাপড়টা ময়লা, সেটার জন্যও হতে পারে। যুবককে ঘিরে রহমান মিয়ার অস্বস্তি বেড়েই চলল। এদিকে বাড়ি ফেরার তাড়াও আছে। সেলাই করতে করতে রহমান মিয়ার অস্বস্তি বাড়তে লাগল। লোকটার বুকটা একদম স্থির। এক হাত দূরত্বে দাঁড়িয়েও তিনি লোকটার শ্বাস প্রশ্বাসের কোনো শব্দ শুনতে পাচ্ছেন না। মনের ভয় তাড়াতে তিনি কথা বলার চেষ্টা করলেন। তোমার নাম কি বাবা? বাড়ি কোথায়? এদিকে তো দেখি নাই মনে হয়। লোকটি আগের মতোই নির্লিপ্ত গলায় উত্তর দিল, নাম দিয়ে কি করবেন চাচা? তবে আমার বাড়ি এই তো কাছেই, উত্তরের ইবতেদায়ী মাদ্রাসার ঠিক পেছনে। রহমান মিয়া হাতে সুই চালিয়ে যাচ্ছিলেন। তিনি আনমনে বলে হাত চালাতে লাগলেন। তিনি যখন কাঁধের কাছে কাপড়টায় হাত দিলেন, তার আঙুল লোকটা চামড়া স্পর্শ করল। তিনি শিউরে উঠলেন। চামড়াটা মানুষের শরীরের মতো নয়, এরকম ঠান্ডা হয় না মানুষের চামড়া। এক অজানা ভয় তাকে ঘিরে ধরল। কর্পূরের গন্ধ তখন সারা ঘরে ছড়িয়ে পড়েছে। রহমান একবার তাকিয়ে দেখলেন, ঘরের কোণায় জ্বালিয়ে রাখা আগরবাতি অনেক আগেই নিভে ছাই হয়ে গেছে। এত গন্ধ তবে কোত্থেকে আসছে? বাইরে মেঘের ঘনঘটা বেড়েছে। দূরে কোথাও বজ্র আছড়ে পড়ার শব্দ এলো, সাথে বাতাসের একটা ঝাপটাও এলো। কিন্তু রহমান তখন সব ভুলে শুধু এই আগন্তুক যুবককে নিয়ে ভাবছে। তিনি দ্রুত সেলাই শেষ করে সুতোটা কাটলেন। লোকটা উঠে দাঁড়ালো। সোজা হয়ে দাঁড়াতেই তার শরীরে ভেতর থেকে শুকনো হাড় ভাঙার মতো মটমট শব্দ হলো। একসাথে অনেকগুলো লোক হাতের আঙুল ফোটালে যেমনটা হতে পারে, অনেকটা সেরকম। রহমান বিস্ময়ের ধাক্কা সামলে ধাতস্থ হবার সুযোগ পাচ্ছে না। যুবকটি পকেট থেকে একটি ভাঁজ করা নোট বের করে টেবিলের ওপর রাখল। তারপর নিঃশব্দে দোকানের পেছনের দরজা দিয়ে বাইরে অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। রহমান মিয়া দেখলেন, লোকটা যখন হেঁটে যাচ্ছে, তার পায়ের চাপে মেঝেতে কোনো শব্দ হচ্ছে না, শুধু শুকিয়ে আসা মাটির ছোট ছোট ডেলা ঝরে পড়ছে। রহমান মিয়া কুপিটা নিয়ে দোকানের বাইরে উঁকি দিলেন। এদিক দিয়ে একটা রাস্তায় সোজা চলে গেছে অনেক দূর পর্যন্ত, কিন্তু কুয়াশার মাঝে কাউকেই দেখা গেল না। এত দ্রুত কিভাবে মানুষটা দৃষ্টির বাইরে চলে গেল? যদিও বাতাসের সেই কর্পূর আর আতরের গন্ধটা তখনও নাকে তীব্রভাবে আছড়ে পড়ছিল। তখনই হঠাৎ তার মস্তিষ্কের কোণায় একটা চিন্তা বিদ্যুতের মতো খেলে গেল।
উত্তরের ইবতেদায়ী মাদ্রাসার পেছনে তো কোনো জনবসতি নেই। ওখানে শুধু বিঘার পর বিঘা জুড়ে প্রাচীন একটা কবরস্থান। শীতল একটা স্রোত তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। তিনি ভেতরে ফিরে এসে টেবিলের ওপর রাখা সেই নোটটি হাতে নিলেন। টাকাটা হাতে নিতেই তার মনে হলো তিনি এক মুঠো বরফ শীতল কাঁদা ধরে আছেন। পর মুহূর্তেই দেখলেন তার হাতের তালুতে কোনো টাকা নেই, সেখানে পড়ে আছে এক দলা ভিজে শ্যাওলা। দোকানের বাইরে তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি, ঝড়ো বাতাস আর ঝিঝি পোকার ডাক এক অদ্ভুত নৈশ প্রকৃতির সৃষ্টি করেছে। বৃষ্টির শব্দের মতোই আপনার চোখের পাতাও এখন ধীরে ধীরে ভারী হয়ে আসছে। বৃষ্টির এই শীতল সুর আপনাকে এক অদ্ভুত প্রশান্তির জগতে নিয়ে যাচ্ছে। আপনার শরীর এখন পুরোপুরি শীতল। আপনি ভুলে যাচ্ছেন আজকের সমস্ত ক্লান্তি। আপনি এক গভীর নিরবচ্ছিন্ন ঘুমের দেশে হারিয়ে যাচ্ছেন।